প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলকে দক্ষিণ লেবানন ছাড়তে কুদস ফোর্স প্রধানের হুঁশিয়ারি। চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের সেনাদের দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের প্রধান ইসমাইল কানি। তিনি বলেন, লেবাননে অব্যাহত সামরিক অভিযান এবং ভূমি দখল বন্ধ করা না হলে 2000 সালের মতো জোরপূর্বক প্রত্যাহার করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, তোমরা যদি নিজেদের পায়ে হেঁটে দক্ষিণ লেবানন থেকে সরে না যাও, তবে 2000 সালের সেই মহাকাব্যের পুনরাবৃত্তি করবে। ওই বছর তোমরা অপমানে পালিয়ে যেতে বাধ্য হবে। তিনি 26 বছর আগে দক্ষিণ লেবানন থেকে তেল আবিব সরকারের জোরপূর্বক প্রত্যাহারের কথা উল্লেখ করেন। বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার জবাবে এই সতর্কতা জারি করেন আইআরজিসির এই কমান্ডার। তিনি বলেন, আজও যদি ইসরায়েল আগ্রাসন এবং অযোগ্যকারিতা চালিয়ে যায়, তাদেরকে অপমান এবং পরাজয়ের সঙ্গে বিতাড়িত করা হবে। সিদ্ধান্ত আপনাদেরই। গত সপ্তাহে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়া সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তেহরানের অফিসিয়ালরা বলছেন, ইসরায়েলের ক্রমাগত লঙ্ঘন তাদের মিত্রের উপর এই চুক্তি কার্যকর করার ক্ষেত্রে ওয়াশিংটনের সক্ষমতা বা সদিচ্ছা নিয়ে সন্দেহ তৈরি করেছে। এর জের ধরে চুক্তি বাতিল করে হরমুজ প্রণালী অবরোধ করে ইরান। পরবর্তী দ্বৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে সুইজারল্যান্ডে বৈঠকে মিলিত হচ্ছেন ওয়াশিংটন এবং তেহরানের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার পরবর্তী ধাপে পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জাসিম আল থানি এই তথ্য নিশ্চিত করেছেন। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী দিনগুলোতে পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে এই বৈঠকের প্রস্তুতি চলছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, কাতার পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের ফলপ্রসূ সহযোগিতা এবং একটি সুদৃঢ় পারস্পরিক আস্থার সম্পর্ক দেখতে চায়। তবে এই আলোচনার আবহ তৈরি হলেও অতীতের কিছু তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। গত মার্চ মাসে কাতারের রাস লাফান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস হাব সহ অঞ্চলের বিভিন্ন স্থানে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রসঙ্গ টেনে তিনি সাফ জানিয়ে দেন যে যুদ্ধের সময় কাতার এবং তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর ইরানের এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। লেবানন পরিস্থিতি নিয়ে কথা বলার সময় আল থানি লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশংসা করেন এবং একে সঠিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। উল্লেখ্য, মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতারের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনে সম্মত হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার এই মধ্যস্থতা প্রক্রিয়ার রাজনৈতিক তদারকি করবে। এই কমিটির অধীনস্থ আলোচক দলগুলো মূলত পারমাণবিক সমস্যা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং দ্বিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের বিভিন্ন উপায় নিয়ে কাজ করবে। সবশেষ জানিয়ে দেব, সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্র বৈঠকে কি অগ্রগতি হলো। দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতির দাবি করেছেন মধ্যস্থতাকারী কাতার ও পাকিস্তান। দুই দেশ জানিয়েছে, আলোচনায় অংশ নেওয়া পক্ষগুলো 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপে সম্মত হয়েছে। সুইজারল্যান্ডের লেক লুসার্নে প্রায় 12 ঘণ্টাব্যাপী ম্যারাথন বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, আলোচনা ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক। এর আগে 17 জুন স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকনামার দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের একটি কাঠামো তৈরি করেছিল, যা পরবর্তী আলোচনার ভিত্তি হিসাবে কাজ করছে। উচ্চ পর্যায়ের কমিটি ও সরাসরি যোগাযোগ ব্যবস্থা। যৌথ বিবৃতিতে জানানো হয়, আলোচনার রাজনৈতিক তদারকির জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে কাজ করবে। একই সঙ্গে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যবেক্ষণ ও বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত পৃথক কর্মী দলও গঠন করা হয়েছে। প্রধান আলোচকরা নিয়মিতভাবে এই কমিটির কাছে অগ্রগতি প্রতিবেদন জমা দেবেন এবং সমঝোতা স্মারকের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করবেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, রাজনৈতিক সমঝোতায় পৌঁছানো যতটা সহজ হয়েছে, কারিগরি পর্যায়ের আলোচনা ততটাই জটিল হতে পারে। বিশেষ করে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কর্মসূচি, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ, আন্তর্জাতিক পরিদর্শনের পরিধি এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের সময়সূচি এখনও অমীমাংসিত রয়ে গেছে। অ্যাটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ ফেলো থমাস ওয়ারিকের মতে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ হ্রাস বা অপসারণের জন্য হাজার হাজার বিশেষজ্ঞের প্রয়োজন হতে পারে, যার মধ্যে বিপুল সংখ্যক মার্কিন বিশেষজ্ঞ থাকতে পারেন। তবে ইরান এ ধরনের প্রস্তাবে কতটা সম্মত হবে তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। হরমুজ প্রণালীতে উত্তেজনা এড়াতে নতুন যোগাযোগ ব্যবস্থা।
চুক্তির অংশ হিসাবে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে একটি বিশেষ যোগাযোগ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। এর লক্ষ্য হল ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত সামরিক ঘটনার ঝুঁকি কমানো এবং আন্তর্জাতিক বাণিজ্য জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করা। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় 1/5 এই প্রণালীর মাধ্যমে হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে ইরানের কার্যত অবরোধের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি হয় এবং বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব পড়ে। লেবানন ইস্যুতে ডি-কনফ্লিকশন সেল আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ফলাফল হল লেবাননে চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে একটি ডি-কনফ্লিকশন সেল গঠন করা। এই ব্যবস্থার মাধ্যমে লেবাননে মারাত্মক অভিযান বন্ধ এবং যুদ্ধবিরতি কার্যকর রাখার চেষ্টা করা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, লেবানন যুদ্ধ বন্ধের বিষয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে তিনি সতর্ক করে বলেন, এই নতুন ব্যবস্থার কার্যকারিতাই হবে চুক্তির প্রথম বড় পরীক্ষা। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী তাদের নিরাপত্তা অঞ্চল ধরে রাখবে যতক্ষণ প্রয়োজন মনে করবে। বর্তমানে ইসরায়েল নিয়ন্ত্রিত বাফার জোনটি লেবাননের প্রায় 6% ভূখণ্ড জুড়ে বিস্তৃত। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের প্রধান ইসমাইল কানি সতর্ক করে বলেছেন, ইসরায়েল যদি দক্ষিণ লেবাননে অবস্থান অব্যাহত রাখে তাহলে 2000 সালের মতো অপমানজনকভাবে সরে যেতে বাধ্য হবে। ইসরায়েলের জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ। অধিকৃত ওয়েস্ট ব্যাংকের রামাল্লা থেকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিশ্লেষকরা সুইজারল্যান্ড বৈঠকের ফলাফলকে একটি কৌশলগত দ্বিধা হিসাবে দেখছেন। এর আগে হেজবল্লার যুদ্ধবিরতি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সমন্বয়ের ভিত্তিতে পরিচালিত হয়েছিল, কিন্তু এবার ইরান সরাসরি আলোচনার অংশ হওয়ায় নতুন বাস্তবতা তৈরি হয়েছে। ফলে ইসরায়েলকে নতুন সমীকরণের সঙ্গে খাপ খাইয়ে নিতে হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে কিছু বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, লেবানন ও ইসরায়েল সরাসরি আলোচনায় অংশ না নেওয়ায় এই ব্যবস্থার বাস্তব কার্যকারিতা কতটা হবে। তাদের মতে, বহিরাগত শক্তির মাধ্যমে অভ্যন্তরীণ সংঘাত সমাধান করা সবসময় সহজ নয়। নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি। আলোচনার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির উপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে। পাশাপাশি অবরোধ প্রত্যাহার, জব্দকৃত কিছু ইরানি সম্পদ মুক্ত করা এবং ইরানের পুনর্গঠন ও বিকাশ পরিকল্পনা চালু করার বিষয়েও অগ্রগতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এসব দাবির সত্যতা এখনও নিশ্চিত করেনি। বিশেষজ্ঞদের মতে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্নটি ওয়াশিংটনের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়। বিশেষ করে মার্কিন কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হলে তা বাস্তবায়ন কঠিন হয়ে উঠতে পারে। সামনে কি? সুইজারল্যান্ডের বৈঠককে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসাবে দেখা হচ্ছে। তবে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা প্রত্যাহার, আঞ্চলিক নিরাপত্তা এবং লেবানন সংকট সহ একাধিক জটিল বিষয় এখনও চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়নি। আগামী 2 মাসে কারিগরি পর্যায়ের আলোচনা এবং উচ্চ পর্যায়ের কমিটির তৎপরতার উপরই নির্ভর করবে এই উদ্যোগ শেষ পর্যন্ত একটি স্থায়ী ও ব্যাপক চুক্তিতে রূপ নিতে পারে কিনা। সূত্র: আল জাজিরা।